ইংল্যান্ডে যে শিল্প বিপ্লবের কথা আমি বলি, এটা সম্ভব হয়েছিল এই ভারত উপমহাদেশের সম্পদ লুণ্ঠনের কারণে, যে নিম্ন শ্রেণীর হিন্দু থেকে মুসলমান হয়েছে, যেটি একটি মিথ্যা কথা। কিন্তু কলিকাতা এক্সক্লুসিভলি একটা মোসাহেব, একটা চামচার শহর হিসাবে গড়ে ওঠে। এই যে বিপুল পরিমাণ বহিরাগত মানুষের ভাষাভাষীর যেসব লোক এসছে, এদের ভাষা এই চর্যাপদ এবং অস্ট্রিকদের ভাষার সাথে মিলে যে ভাষা তৈরি করে, সেটি হচ্ছে বাংলা ভাষালিজম। নিউ কলোনিয়ালিজম অত্যন্ত ভয়ঙ্কর, গুরুত্বপূর্ণ হাতিয়ার, এবং শিক্ষা সংস্কৃতির আধিপত্য দিয়েই নয়া উপনিবেশবাদ চালিয়ে রাখা হয়েছে। আজকে কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি দাঁড়িয়ে এই কথাগুলো বলতে পারতাম না যদি না 24শে আগস্ট তোমাদের মতো মানুষেরা এই পরিবর্তনটা না আনত। আজকে শিউলি মালা একাডেমি কর্তৃক আয়োজিত ব্রিটিশ শোষণ থেকে নয়া উপনিবেশবাদ, সমাজ ও সংস্কৃতির রূপান্তর ও চ্যালেঞ্জ, বিশেষত নয়া উপনিবেশবাদ, সংস্কৃতির রূপান্তর এবং চ্যালেঞ্জ, এটা বেশ একটা জটিল একটা বিষয়। সারা পৃথিবীতে সংস্কৃতি গত 50 বছরে রাজনীতি, ক্ষমতা কাঠামো এবং শোষণের সাথে জড়িয়ে গেছে, অর্থনৈতিক শোষণের সাথে, মানসিক শোষণের সাথে জড়িয়ে গেছে। এই জন্যে বললাম যে এটি একটি বেশ জটিল বিষয়। এই জন্য আমি কিছু বিষয়ে একটু আলাদাভাবে ধারণা দিয়ে আমি আলাপ করে রাখি। ব্রিটিশ শোষণ এবং উপনিবেশবাদ, এই দুটো বিষয়ে কথা বলি। আমরা জানি যে 17 শতকে, 16 শতক থেকেই সারা পৃথিবীতে, বিশেষত ইউরোপের মানুষ ছড়িয়ে পড়েছিল। ইউরোপ সম্পর্কে আমাদের প্রত্যেকের ধারণা আছে যে ইউরোপ একটা শীতপ্রধান দেশ, ছোট জায়গা, এবং ইউরোপের মানুষ ওই সময়ে 15, 16, 14 শতকে, 12, 13, 14 শতক থেকেই এরা খুব একটা বৈরী পরিবেশে মানুষ হয়েছে। বাংলাদেশের মানুষ যেমন একটা আরামদায়ক অবস্থায় আছে, সহজে এখানে বসবাস করা যায়। কিছু যদি না থাকে, গাছের ডাল কেটে, পাতা কেটে, বাঁশ কেটেও একটা মানুষ ঘর তৈরি করতে পারে এবং বসবাস করতে পারে, আশপাশ থেকে মাছ মারতে পারে, ফলমূল খেয়ে বেঁচে থাকতে পারে। এমন একটা সময় ছিল বাংলাদেশের মানুষ যদি কিছুই না করতো, তাহলে শুধু ফলমূল খেয়েও বেঁচে থাকতে পারতো। কিন্তু ইউরোপের পরিবেশটা ছিল মারাত্মক রকম বৈরী এবং খুব হার্শ একটা পরিবেশ ছিল ইউরোপে। ওইখানকার মানুষ ভুট্টা খেতে হতো। সাধারণত শিকার ছিল এদের প্রধান অবলম্বন, যেহেতু শীত প্রধান, ফলে ওই অঞ্চলের মানুষরা জন্মগতভাবেই খুব একটা রুক্ষ এবং শক্তিকেন্দ্রিক বিকাশের ভিত্তির উপর দাঁড়িয়ে তাদের বিকাশটা ঘটেছে, সমাজ বিকাশ। ফলে ওই 15, 16 এবং 17 শতকে যেটা হয়েছে, তারা ছড়িয়ে পড়েছে সারা পৃথিবীতে সম্পদের সন্ধানে, আরও ভালো পরিবেশের সন্ধানে। আমরা জানি যে মানুষের সভ্যতার বিকাশের ক্ষেত্রে দুইটা ধারণা আছে। একটা হচ্ছে মাইগ্রেশন, যেটাকে স্থানান্তর বলি আমরা। এখানে যারা সমাজবিজ্ঞানের ছাত্রছাত্রী আছে, অ্যানথ্রোপোলজির ছাত্র আছে, তারা জানে যে মাইগ্রেশনটা, স্থানান্তর হচ্ছে খুব একটা কমন একটা ফেনোমেনা। এই স্থানান্তরের মধ্য দিয়েই সভ্যতা আজকের জায়গায় এসছে, নাহলে এটা এই জায়গায় আসতো না। হয়তো আমেরিকার লোক এখানে এসছে, মানুষের সূচনা লগ্ন থেকেই মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় গেছে ভালো জায়গায় থাকার জন্যে। কিন্তু ইউরোপের লোকেরা যখন ছড়িয়ে পড়ে, এরা এই স্থানান্তরের প্রক্রিয়ায় যায়নি। ওরা ওদের নিজের জায়গা, নিজের বাড়ি রেখেছে ইউরোপে, আর অন্য জায়গায় গেছে, গিয়ে ওখান থেকে সম্পদ শোষণ করে নিয়ে আসতে শুরু করেছে। এইটাই মানব সভ্যতায় একটা ভয়াবহ যে ফেনোমেনা, সেটা হচ্ছে উপনিবেশবাদ, এই জিনিসটার জন্ম দিয়েছে। ভারতীয় উপনিবেশ তৈরি হয়েছিল, আমরা জানি যে 1757 সালে সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়েই ভারতে উপনিবেশ তৈরি হয়েছিল, এবং ব্রিটিশরা এখানে এসে কলকারখানা প্রতিষ্ঠা করেছে, ব্যবসা প্রতিষ্ঠা করেছে। এখানে যারা ব্যবসায়ী ছিল তাদেরকে বেকার করেছে, এখানে যারা ক্ষমতায় ছিল তাদেরকে ক্ষমতাচ্যুত করেছে, মুসলমানদেরকে ক্ষমতা নিয়েছে, অর্থনৈতিক ক্ষমতা নিয়েছে এবং অর্থনৈতিক শোষণ চালিয়েছে। কলকারখানা প্রতিষ্ঠা করেছে, এখানকার মানুষের শ্রম দিয়ে উৎপাদন করেছে, সেই উৎপাদিত জিনিস সারা পৃথিবীতে বিক্রি করেছে, এখানেও বিক্রি করেছে, সেই অর্থ নিয়ে ইংল্যান্ডে জমা করেছে। এবং এইভাবে ইংল্যান্ডে যে শিল্প বিপ্লবের কথা আমি বলি, এটা সম্ভব হয়েছিল এই ভারত উপমহাদেশের সম্পদ লুণ্ঠনের কারণে, না হলে ইংল্যান্ডের শিল্প বিপ্লব সম্ভব ছিল না। প্রকৃত অর্থে আমরা যদি বলি যে ইংল্যান্ডের শিল্প বিপ্লব কি, তাহলে অন্যভাবে বলতে পারি যে ভারতীয় সম্পদ শোষণের জন্যে যে বিপুল পরিমাণ সম্পদের সূচনা হয় ইংল্যান্ডে, সেইটার একটা পরবর্তী বিকাশটাই হচ্ছে শিল্প বিপ্লব। তার মানে শিল্প বিপ্লব কোনো পরিকল্পিত বিষয় না। আমি বলতে চাচ্ছি এই যে এত সম্পদ এরা এখানে নিয়ে হাজির করে, ফলে এটা কী করবে, সেটা এইখান থেকেই শিল্প বিপ্লবের স্ফোরণ হয় ইংল্যান্ডে। এবং এর ভিতর দিয়ে সারা ইউরোপ এবং পরে আমেরিকা শিল্প, বিজ্ঞান, সমরাস্ত্র, শক্তি,
এই দিক থেকে অনেক এগিয়ে যায় এবং পরে 250-300 বছর ধরে যে সারা পৃথিবীতে এরা যে নেতৃত্ব দিচ্ছে এটার মূল কারণ হচ্ছে এই উপনিবেশ। ফলে উপনিবেশ মানব সভ্যতায় অনেক বড় একটা বিষয়। এটা ব্রিটিশ শোষণের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। ব্রিটিশ শোষণের কিছু দিক আছে যেটাকে আমরা উপনিবেশী প্রভাব বলি। সেটা হচ্ছে এই যে শোষণ কিভাবে দীর্ঘস্থায়ী করবে, এটা ছিল এদের পরিকল্পনা। শোষণ দীর্ঘস্থায়ী করার জন্য প্রথমে যে কাজটা এরা করে, যারা ক্ষমতায় ছিল তাদেরকে ক্ষমতাহীন করা। ক্ষমতায় ছিল হচ্ছে মুসলমানরা ভারতে। তার আগে একটু বলে নেই, এখানে যারা কথা বলছিলেন তারা বলেছেন যে ভারতীয় উপমহাদেশ। এই ভারতীয় উপমহাদেশ ধারণাটাই হচ্ছে ব্রিটিশ ধারণা। ভারতীয় উপমহাদেশ নামে একসাথে কোনো জায়গা, কোনো দেশ ছিল না। বাংলাদেশ যেটা, এইটাও ছিল না, এটা ছিল বাংলা। বিহারের অংশবিশেষ, উড়িষ্যার অংশবিশেষ নিয়ে একটা বাংলাদেশ ছিল। সেই বাংলাকে ব্রিটিশরা ভেঙেছে। ফলে বাংলার যে ইতিহাস, বাংলার যে সংস্কৃতি, বাংলার যে জাতি বিকাশের ধারা, এর যে সিলসিলা, সেটা ভারতের সাথে একসাথে করে দেখলে চলবে না কখনোই। তোমরা যারা পড়াশোনা করো, তোমরা যারা চিন্তা করো, যারা লেখালেখি করো, এই বাংলার ইতিহাস, সংস্কৃতি এবং জাতিগত বিকাশকে আলাদা করে দেখার চেষ্টা করবে। এটা ভারতের সাথে মিলিয়ে দেখার কোনো কারণ নাই। দেখলে অনেকগুলো একটা হেজিমনিক সম্পর্ক তৈরি হয়। আমি সেই প্রসঙ্গে পরে আসবো, সেটা বলবো। তো এই যে ব্রিটিশ শোষণ, এটা প্রথমে বাংলায় শুরু হয়েছিল। বাংলা এত শক্তিশালী ছিল এবং এত গুরুত্বপূর্ণ ছিল, এইটাই পরে সারা ভারতে ছড়িয়ে পড়ে। ব্রিটিশরা কিছু কৌশল অবলম্বন করে। এক হচ্ছে এটা ভারতীয় ধারণা, সারা ভারতকে সে একসাথে করে আসাম সহ সে দখল করে এবং এটাকে একটা সাম্রাজ্য, ব্রিটিশ সাম্রাজ্য হিসেবে গড়ে তোলে। এটা একটা। আরেকটা হচ্ছে ক্ষমতাসীন যারা ছিল তাদেরকে ক্ষমতাচ্যুত করা। ক্ষমতাচ্যুতির দুইটা রাস্তা ছিল। একটা হচ্ছে ক্ষমতা থেকে সরিয়ে দেয়া, ক্ষমতার সাথে অর্থনীতি যুক্ত থাকে, এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে ওই সময়ের যে সমাজ গঠন ছিল সেটার কিছু বিষয় ছিল খুব সিগনিফিক্যান্ট, এখনকার মতোই কিন্তু আরও বেশি কার্যকর। যেমন ওইখানকার শিক্ষা, সমাজসেবা, চিকিৎসা, দুস্থদের সেবা, এগুলোর জন্যে রাষ্ট্রীয় উদ্যোগ ছিল। মানুষ যে এখন যেরকম সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, তখন যেতে পারতো না। তখন 4-5 দিন লাগতো ঢাকা শহরে আসতে। মুর্শিদাবাদ যেতে 1 মাস লাগতো। স্থানে স্থানে সরাইখানা ছিল সরকারি। সেই সরাইখানাগুলা স্থানীয় কোনো মানুষ চালাতো। মাদ্রাসা ছিল শিক্ষার জন্য, মক্তব ছিল, তারপরে হেকিমখানা ছিল, দাওয়াখানা ছিল। এই জিনিসগুলো পরিচালনার জন্য একটা লোককে দায়িত্ব দেওয়া হতো। ওয়াকফ করার সম্পত্তি দেওয়া হতো। তাকে বলা হতো এই গ্রামের খাজনা তুমি নিবা, এর বিনিময়ে তুমি মাদ্রাসাটা চালাবা, তোমার কোনো খাজনা দিতে হবে না। এগুলোকে বলে লাখিরাজ ভূমি। লাখিরাজ মানে খিরাজ না দেয়া আর কি। খিরাজ মানে খাজনা না দেয়া, সম্ভবত এটা ফার্সি শব্দ। তো এই লাখেরাজ ভূমির পরিমাণ ছিল 1/3। সারা বাংলাদেশে যে পরিমাণ জমি ছিল তার 1/3 ছিল হচ্ছে লাখেরাজ ভূমি। এই লাখেরাজ ভূমি ইংরেজরা জোর করে কেড়ে নিয়ে যায়। ফলে যেটা হয়, শিক্ষা ব্যবস্থা ধস নামে, শিক্ষা বন্ধ হয়ে যায় মুসলমানদের। চিকিৎসা, অন্যান্য যেসব সেবা ছিল রাষ্ট্রীয় সেবা, সবগুলো বন্ধ হয়ে যায় এবং ব্রিটিশরা যেটা চালু করে টাকার বিনিময়ে সমস্ত সেবা, শিক্ষা টাকার বিনিময়ে। ফলে শিক্ষার পদ্ধতিটাই ভিন্ন হয়ে যায়। স্কুল কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা চালু হয়, একই বই সব জায়গায় পড়া, এটা শুরু হয়। আগে ছিল হচ্ছে উস্তাদ বা শিক্ষক কেন্দ্রিক পড়াশোনা। একজন শিক্ষক এই ক্লাসরুমে বসে পড়ান, তিনি যেগুলো মনে করেন গুরুত্বপূর্ণ তিনি সেগুলো পড়ান। আর ব্রিটিশ এসে সিস্টেম চালু করলো, শিক্ষা বোর্ড তৈরি করলো, একটা বই ছাপাবে এবং সারা পৃথিবীর মানুষ, সারা দেশের মানুষ পড়তে বাধ্য। এর মধ্য দিয়ে এই দেশের শিক্ষার বিষয়ও সে চেঞ্জ করে ফেললো। শিক্ষার যে বিষয় ছিল সেই বিষয়গুলো আর থাকলো না, নতুন বিষয় যুক্ত হলো, সেটা হচ্ছে ইউরোপের ইতিহাস আসলো। এবং কলিকাতায় একটা নতুন মধ্যবিত্ত শ্রেণী জন্ম হলো। সেটা হচ্ছে মূলত ইংরেজের মোসাহেবি যারা করতো তারাই কলিকাতায় জায়গা নিল। কলিকাতার শহরটা ছিল না, কলিকাতার শহর গড়ে উঠেছে ইংরেজদের মাধ্যমে এবং ইংরেজদের সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত লোকেরাই কলিকাতায় গিয়ে জায়গা নিল। ফলে কলিকাতার শহরের যে স্বভাব এবং ঢাকার যে স্বভাব সেটা একরকম না। ঢাকা একটা নাগরিক শহর হিসেবে গড়ে উঠেছে। মানুষ এখানে থাকতে চায়, একটা প্রশাসনিক কেন্দ্র আছে, সেই কেন্দ্রে এসে মানুষ থাকে, ব্যবসা করে, কেউ আসে কেউ যায়, লোক সংখ্যা বৃদ্ধি পায়, এইভাবে একটা শহর গড়ে উঠেছে। কিন্তু কলিকাতা এক্সক্লুসিভলি একটা মোসাহেব, একটা চামচার শহর হিসাবে গড়ে ওঠে। যারা শুধু ইংরেজের চামচামি করতো তারাই ওখানে যায়। এবং কারা যায়? মূলত ব্রিটিশরা যেহেতু মুসলমানদের হাত থেকে
ক্ষমতা কেড়ে নেয়, ফলে মুসলমানদেরকে ওরা সবসময়ই খুব ভয় পেত এবং মনে করতো যে এরা হচ্ছে আমার অপোনেন্ট। ফলে হিন্দু যে শিক্ষিত শ্রেণী ছিল, শিক্ষিত মানে সংস্কৃত শিক্ষায় শিক্ষিত যে শ্রেণী ছিল, টোল থেকে পড়া যে শ্রেণী ছিল, ওই শ্রেণীটাকে কলিকাতায় ওরা জায়গা দেয় এবং এরা প্রত্যেকেই প্রায় খেটে খাওয়া মানুষ ছিল এবং বিত্তহীন ছিল। পরবর্তী 50 বছরে ইংরেজের চামচামি করে, লবণের ব্যবসা করে, নানা রকম মুৎসিদ্দিগিরি করে, এজেন্টগিরি করে ওরা টাকার মালিক হয় এবং এরাই এক সময় বড়লোকে পরিণত হয়। আমাদের সমাজে কিন্তু এখন তোমরা যারা বয়স কম, তোমাদের বয়স যখন 50 ছাড়িয়ে যাবে, তখন তোমরা দেখবে যে তোমরা যাদেরকে গরিব দেখেছো এরা এক সময় অনেক টাকার মালিক হয়ে গেছে দুর্নীতির মাধ্যমে, রাষ্ট্রীয় দুর্নীতির মাধ্যমে। বাংলাদেশে এটা অহরহ ঘটছে, একই ঘটনা কলিকাতায় ঘটে এবং এরা এক সময় জমিদারি কেনে। ফলে যে লোকটা ছিল নিম্নবিত্ত, সে এক সময় 50 বছর পরে জমিদারি কিনে সে হয়ে যায় হচ্ছে মহারাজ শ্রীকৃষ্ণ, মহারাজ অমুক, মহারাজ তমুক। আজকে আমাদের ছেলেমেয়েরা বলে যে কি মুক্তাগাছা জমিদার বাড়ি দেখতে যাব। মুক্তাগাছা জমিদার বাড়ি দেখার কিছু নেই। মুক্তাগাছা জমিদার বাড়ির যে সূচনা, শ্রীকৃষ্ণ ছিল হচ্ছে মুর্শিদাবাদের মুর্শিদ কুলি খানের গোমস্তা, মানে ব্যক্তিগত চাকর। এই ইতিহাসগুলো যদি আমাদের জানা থাকতো তাহলে কিন্তু আমরা এই ফেনোমেনায় ভুগতাম না, আমরা এরকম হেজিমনিক রিলেশনের মধ্যে যেতাম না। আমরা বুঝতাম যে এগুলো আসলে অর্থহীন। এইসব যে জমিদার বাড়ি দেখতে যাই, এটা দেখতে যাই, এটা দেখতে যাই, আসলে এগুলো খুবই অর্থহীন। এগুলো হচ্ছে মানুষের শোষণের স্মারক। তো এই যে ব্যবস্থা করে তুলে, এর মধ্যে আরেকটা ভয়াবহ কাজ যেটা করে সেটা হচ্ছে শিক্ষার বিষয় সে চেঞ্জ করে ফেলে। 2 রকম শিক্ষার বিষয় এই সময় চালু হয়। এক হচ্ছে যেসব স্কুল এইসব উচ্চবিত্ত হিন্দুদের হাতে পরিচালিত হয়, ওইখানে একেবারেই হিন্দু ধর্মকেন্দ্রিক শিক্ষার কিছু বিষয় পরিচালিত হয়, যেমন সীতার বনবাস, রামায়ণ, মহাভারত, তারপরে হচ্ছে যে এবং সেখানে যে আইনশাস্ত্র কিংবা চিকিৎসা শাস্ত্র, সেটা হচ্ছে হিন্দু ধর্মভিত্তিক যে শাস্ত্রগুলো গড়ে উঠেছিল সেগুলো সেখানে পড়ানো শুরু করা হয় এবং এটা ছিল হিন্দু উচ্চবিত্ত শ্রেণীর নিয়ন্ত্রণে যেসব স্কুল কলেজ ছিল। আর ব্রিটিশ পরিচালনায় যেসব স্কুল কলেজ পরিচালিত হতো সেগুলোতে ইংরেজি শেখানো হতো এবং সেগুলোতে ইউরোপের ইতিহাস, ইউরোপের জ্ঞান, ইউরোপের বিজ্ঞান ও শিল্পকলা এগুলো শিক্ষা দেওয়া হতো। ফলে এই যে দ্বিবিধ শিক্ষা, তার কোনোটাই বাংলাদেশের ধারাবাহিক শিক্ষার সাথে সম্পৃক্ত ছিল না এবং যে সিলসিলা তৈরি হয়েছিল 1000 বছর ধরে শিক্ষার, তার সাথে একটা বিচ্ছিন্নতা তৈরি হয় এই ব্রিটিশ উপনিবেশের সময় কলিকাতায় বসে। এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি তোমাদের অনুরোধ করবো যে এটা যেন তোমরা মনে রাখো যে শিক্ষার একটা দ্বারা বিচ্ছিন্নতা তৈরি হয় হচ্ছে কলিকাতায় প্রথম। এটার আরেকটা ভয়ঙ্কর অবস্থা তৈরি হয় যখন এরা ভাষা চেঞ্জ করে ফেলে। যে ভাষায় বাংলাদেশের মানুষ লিখতো, কথা বলতো এবং বইপত্র লিখতো, কাব্য চর্চা করতো, সাহিত্য চর্চা করতো, গদ্য চর্চা করতো, সেই ভাষাটাকে বদলে ফেলা হয়। সেই ভাষা ছিল মুখের ভাষার কাছাকাছি। সেই ভাষা বদলে প্রায় 70 থেকে 80% সংস্কৃত শব্দ ধার করে এনে, সংস্কৃতের ব্যাকরণের নিয়ম ধার করে এনে যে ভাষা তৈরি করা হয়, এখন যেটাকে আমরা বলি প্রমিত ভাষা, সেই ভাষাটা শিক্ষার মাধ্যম হিসেবে ব্যবহার করা। ফলে দুইভাবে এই দেশের মানুষের সাথে, জনমানুষের সাথে দুইভাবে একটা বিচ্ছিন্নতা তৈরি হয় শিক্ষার। একটা হচ্ছে বিষয়ে, যেটা আগে বললাম, আর একটা হচ্ছে ভাষাগতভাবে। এমন এক ভাষা তৈরি করা হয় যে এই ভাষা এই দেশের মানুষ বলতো না, এই দেশের অধিকাংশ মানুষ বুঝতো না এবং এই ভাষা এমন একটা ভাষা যে এই ভাষা লিখতে শিখতে একটা বিপুল পরিমাণ সময় চলে যেত। আমরা যদি আজকে ফরাসি ভাষা শিখি কিংবা ইংরেজি শিখি কিংবা আরবি শিখি, যে শিখতে যে সময় লাগে ওই ভাষা শেখার জন্য প্রায় একই রকম সময় লাগতো। আজকে সেই ভাষা আমাদের কাছে খুব মনে হচ্ছে বেশ সহজ, কিন্তু ওই সময়ে সেটা ছিল না। কারণ হচ্ছে ওই ভাষা ওই জনসমাজের ভাষা ছিল না, এটি একেবারেই বানোয়াট একটা ভাষা। সেই ভাষায় পরে এখন প্রমিত বাংলায় রূপান্তরিত হয়েছে। আমরা বইপত্র পড়ি হচ্ছে এই ভাষায়। এটি আমাদের কান্ট্রি থেকে এসছে, সেন্ট্রাল এশিয়া থেকে আসছে সেগুলো। একইভাবে এদের যে ভাষা ছিল সেটা হচ্ছে বাংলা ভাষার সূচনা, যেটা আমরা চর্যাপদে পাই। এই ভাষার সাথে বখতিয়ার খিলজির বাংলা বিজয়ের সূত্রে যে বিপুল পরিমাণ মানুষ বাইরে থেকে আসে, এখানে বিভিন্ন ভাষাভাষী, তুর্কি ভাষার লোক এসছে, আরবি ভাষার লোক এসছে, মরক্কান লোক এসছে, মধ্য এশিয়া, সেন্ট্রাল এশিয়া, যেটা 6টা স্থান নামে দেশ আছে না, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, তারপরে এই যেগুলো আছে, ওইখান থেকে প্রচুর পরিমাণ লোক এসছে। ইরান থেকে এসছে, ফার্সি ভাষার লোক এসছে, আরবি ভাষা লোক এসছে। এই যে বিপুল পরিমাণ বহিরাগত মানুষের ভাষাভাষীর যেসব লোক এসছে, এদের ভাষা এই চর্যাপদ এবং অস্ট্রিকদের ভাষার সাথে মিলে যে ভাষা তৈরি করে সেটি হচ্ছে বাংলা ভাষা। বাংলা ভাষার আর কোনো পরিচয় নাই, আর কোনো ব্যাখ্যা নাই। এটি বাংলা ভাষা যে মধ্যযুগে
1200 খ্রিস্টাব্দের পর থেকে, আরও আগের থেকে, বখতিয়ার খিলজির আগেও কিছু মুসলিম কলোনি এখানে গড়ে উঠেছিল। হচ্ছে বরগুনা থেকে চিটাগাং পর্যন্ত যে কোস্টাল এরিয়া আছে, সেই কোস্টাল এরিয়ায় মুসলিম কলোনি এখানে গড়ে উঠেছিল। তোমরা যদি ইবনে খুরদাদবার বই পড়ো, তারপর আল মাসুদি, ইরাকি ঐতিহাসিক আল মাসুদির বই পড়ো, ইবনে খুরদাদবার সম্ভবত উনি ইরানি, তাদের বইপত্র যদি পড়ো তাহলে তোমরা দেখবে যে 8ম এবং 9ম শতকেই এখানে কিছু মুসলিম কলোনি গড়ে উঠেছিল চিটাগাং থেকে বরগুনা পর্যন্ত, কারণ এরা ব্যবসা করতো এই দিক দিয়ে। আরবদের সারা ব্যবসা ছিল সারা পৃথিবীতে। এখানে কিছু মুসলিম কলোনি গড়ে উঠেছিল। কয়েকটা মুসলিম শহরের কথা মাসুদি একটা শহরের কথাই বলেছেন, যে একটা মুসলিম শহর আছে এখানে, এবং এখানকার স্থানীয় রাজা একজন মুসলিম কাজী নিয়োগ করেছেন যাতে এই ইসলামী আইনে এরা পরিচালিত হতে পারে। সেটা হচ্ছে 9ম শতকের বিষয়। আরেকজন বলেছেন যে এখানকার মুসলমানরা স্থানীয় অস্ট্রিকরাই মুসলমান হয়েছে, এরা গন্ডারের মাংস খায়, কারণ এরা মনে করে যে গন্ডার হচ্ছে মহিষের একটা প্রজাতি। এই ধরনের তথ্য আছে। ফলে একেবারেই সুনির্দিষ্ট তথ্য পাচ্ছি আমরা যে এখানে মুসলিম সভ্যতা এখানে বিকশিত হতে শুরু করেছিল, মুসলিম কমিউনিটি। তো বখতিয়ার খিলজির পরে সেটা বিপুল পরিমাণে ছড়িয়ে পড়ে সারা বাংলাদেশ দখলে চলে আসে, একদম সোনারগাঁ পর্যন্ত। ফলে এই যে দেখছি আমি, একদিকে বৌদ্ধ বাংলার পরে হচ্ছে মুসলিম বাংলার সূচনা হয়। ফলে যে আইডিয়া 19 শতকে যে ইতিহাস লেখা হয় সেখানে বলা হয়েছে হিন্দু বাংলার পর হচ্ছে মুসলিম বাংলা, যেটা একেবারেই ডাহা একটা মিথ্যা। এটা নিয়ে আমি কথা বলছি দীর্ঘদিন ধরে, আমার বইপত্র আছে। আমার এটা সর্বশেষ যে বইটি বেরিয়েছে, বাঙালির ইতিহাস চর্চার পথের কাঁটা, তোমরা কেউ দেখেছো কিনা আমি জানি না। হ্যাঁ, দেখেছো? আচ্ছা, আমি এটাতে ডিটেইল আমি তথ্য প্রমাণ সহকারে আমি তুলে ধরেছি। তো এই যে মিথ্যা ইতিহাস, এই মিথ্যা ইতিহাসে তুলে ধরা হয় যে মুসলমানদের কোনো, এই দেশের মুসলমানদের আসলে কোনো সাংস্কৃতিক এবং জাতিগত ভিত্তি নাই। দুইটা ধারণা দেওয়া হয়। এক, বলা হয় যে এরা বহিরাগত। তো বহিরাগত বললে সুবিধা, আমাকে যদি কেউ বহিরাগত বলে যে আমি ঢাকা ইউনিভার্সিটি একজন বহিরাগত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহিরাগত ছাত্রদের আমাদের সময় এরা খুব মনক্ষুণ্ণ হয়ে বসে থাকতো, খুব স্বাভাবিক যে আমি তো বহিরাগত। ফলে আমাদের মুসলমানদেরকে যদি বহিরাগত বলা হয়, ফলে ওদের সুবিধা, তো ওদেরকে বহিরাগত বলা হলো। যারা বহিরাগত, আরেকটা তথ্য দেওয়া হলো যে এখানকার নিম্ন শ্রেণীর হিন্দুরা ধর্মান্তরিত হয়ে মুসলমান হয়েছে। এটি হচ্ছে আরেকটা ভয়াবহ মিথ্যা। মূলত এখানকার সমাজে উঁচু তলার মানুষ প্রথম মুসলমান হয়। তারা কারা? তারা হচ্ছে বৌদ্ধ। তারা হচ্ছে বৌদ্ধ মং, যারা সাধক। আমাদের আলেম সমাজের মানুষ যারা, বৌদ্ধ আলেম সমাজের মানুষ যারা ছিল, এরা প্রথম মুসলমান হয়। এরা শিক্ষিত মানুষ। তখনও 11টা ইউনিভার্সিটি ছিল বাংলাদেশে বৌদ্ধদের। একটা হচ্ছে শালবন বিহার, কুমিল্লা, তোমরা দেখেছো তো, এটা শালবন বিহার, এটা বড় ইউনিভার্সিটি ছিল। নওগাঁয় ছিল একটা পাহাড়পুর বিহার, কিন্তু এটার নাম হচ্ছে সোমপুর বিহার। জগদ্দল বিহার ওই দিনাজপুরে, রংপুরে ছিল 2-3টা। এখানে নরসিংদীতে ছিল একটা, ঢাকায় ছিল একটা। এরকম 11টা ইউনিভার্সিটি ছিল, বৌদ্ধ ইউনিভার্সিটি ছিল বড় বড়। এরাই প্রথম ইসলাম গ্রহণ করে। তার মানে বাংলার সবচেয়ে শিক্ষিত এবং অগ্রসর সমাজের মানুষেরা প্রথম ইসলাম গ্রহণ করে। এর সাথে যুক্ত হয়ে হচ্ছে বিদেশ থেকে আসা বিপুল পরিমাণ বেপরোয়া তুর্কি সৈনিক, যারা যোদ্ধা ছিল, পড়াশোনা ওইরকম জানতো না, যারা দুঃসাহসী ছিল এবং যোদ্ধা ছিল, তারা বাংলায় এসে এখানকার মানুষদের বিয়ে শাদী করে এবং এখানে সেটেল করে। ফলে আমি 13 শতকের যে মুসলিম সমাজটা পাচ্ছি, সেটার একটা বৈশিষ্ট্য আমরা জেনে নিই। প্রথমত হচ্ছে শান্তিপ্রিয় এবং খুব জ্ঞানী বৌদ্ধ সমাজ। এটা হচ্ছে সবচেয়ে বড় অংশ। সমাজের সবচেয়ে অগ্রসর, খুবই শান্তিপ্রিয় এবং জ্ঞান সাধক বৌদ্ধরা। কেন এরা এই ধর্ম গ্রহণ করেছিল? এই কারণে করেছিল, বৌদ্ধ ধর্ম অনেকটা সুফিবাদী ইসলামের সাথে খুব সম্পর্কিত। বৌদ্ধ ধর্মে জ্ঞান খুব গুরুত্বপূর্ণ। ওদের ধর্মচর্চা প্রায় জ্ঞান চর্চা প্রায় সমসাময়িক একটা অবস্থা। একইভাবে কিন্তু আমাদের যে সুফিবাদী ইসলাম প্রথম ভারতে আসে, সেখানে জ্ঞান চর্চা খুব গুরুত্বপূর্ণ, সাধনা খুব গুরুত্বপূর্ণ, ঈশ্বরের সাধনা করা। সেখানে আচারের চেয়ে মানসিক সাধনাটাকে গুরুত্ব দেওয়া হতো বেশি। ফলে এই বৌদ্ধরা দেখে যে এই ইসলাম এমন এক ধর্ম যেখানে জাতিভেদ নাই, যেখানে সমস্ত মানুষ একসাথে বসে খায়। খানকায় বসে ওরা খানকায় যেত, পীরের খানকায় গিয়ে দেখতো যে 40টা লোক একসাথে বসে খাচ্ছে, হয়তো কলা পাতার মধ্যে, সব খাবার একসাথে নিয়ে খাচ্ছে। কোনো হিংসা দেশ নাই। বৌদ্ধদের মধ্যে হিংসা দেশ ছিল না। এবং খাওয়ার পর ওরা সাধনা করে, জিকির করে, এও সাধনা করে। ফলে বৌদ্ধরা দেখলো যে আমার ধর্ম এবং এই ধর্মের মধ্যে পার্থক্য খুবই সামান্য। ফলে এরা দলে দলে প্রথম মুসলিম হয়। এই মুসলিম সমাজ যেটা গড়ে ওঠে,
বাংলাদেশে, সেটা হচ্ছে এই দেশের জনসমাজের সবচেয়ে প্রাগ্রসর অংশ। এইটাকেই 19 শতকের ইতিহাসে বলা হয় যে নিম্ন শ্রেণী হিন্দু থেকে মুসলমান হয়েছে, যেটি একটি মিথ্যা কথা। কারণ হিন্দুদের সংখ্যাই ছিল অনেক কম, যেটা আমি আগে বলেছি, 10 থেকে 15% হয়তো হিন্দু ছিল। এই দেশ কখনো হিন্দু দেশ ছিল না। এই জনমানুষের, এইখানকার জনমানুষ কখনো হিন্দু জনগোষ্ঠীর আধিক্য এখানে কখনো ছিল না। এই দুটি মিথ্যা এখানে সাজানো হয়। কেন? এই জন্য সাজানো হয় যাতে এই দেশের মানুষের মানসিক মেরুদণ্ড স্থায়ীভাবে ভেঙে যায়। আমি যদি মনে করি যে আমি নিম্ন শ্রেণীর হিন্দু থেকে মানুষ হয়েছি, তাহলে উচ্চ শ্রেণীর হিন্দু বলে একটা জিনিস আছে, এবং আমার সবসময় মনে হবে যে ও তো আমার চেয়ে বড়। আমি নিম্ন শ্রেণীর হিন্দু থেকে এসেছি আর সে হচ্ছে উচ্চ শ্রেণীর হিন্দু। এই কাজটা কলিকাতা কেন্দ্রিক যে উচ্চ শ্রেণীর ব্রাহ্মণ শ্রেণীর যে হিন্দু শিক্ষিত মধ্যবিত্তি জন্ম নেয়, এই কাজটা ওরা করে। স্কুল কলেজের বইপত্রে, পত্রপত্রিকায়, লেকচারে, ইতিহাসে এই বয়ানগুলো ছড়িয়ে দেয়, এবং বাংলাদেশের মানুষ একটা পর্যায়ে সেগুলো পড়তে বাধ্য হয়, কারণ তার কোনো আলাদা শিক্ষা ব্যবস্থা ছিল না। সে সীতার কাহিনী পড়ে, সে রামায়ণ পড়ে, সে মহাভারত পড়ে, সে তার নিজের জিনিসটা পড়তে পারেনি, কারণ তার টাকা ছিল না, তার ক্ষমতা ছিল না। সে ক্ষমতা কাঠামোর বাইরে একজন মানুষ ছিল, বাধ্য হয়ে সেটি পড়তে থাকে। 100 বছর ধরে এগুলো পড়ার ফলে সে নিজে যখন লিখতে থাকে, ওইগুলি আবার রিপ্রোডিউস করে, এবং স্তরের পর স্তর বইপত্র লেখা হয়। প্রথম বইটা লেখা হয় 1808 সালে, রাজাবলী নামে একটা বই, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। ওইখানেই প্রথমে এই আজগুবি কল্পনাকে ইতিহাস হিসেবে চালিয়ে দেওয়ার শুরুটা হচ্ছে ওই রাজাবলী। এর পরপর বইপত্র বের হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বই বেরিয়েছে হচ্ছে রাজকৃষ্ণ মুখোপাধ্যায় বাঙালির ইতিহাস নামে, খুব সম্ভবত 1874 সালে। এই 1874 সাল থেকে রমেশচন্দ্র মজুমদারের ইতিহাস 1943 সাল পর্যন্ত যা লেখা হয়েছে সমস্ত ওই মিথ্যাকে অবলম্বন করে। এমন ইতিহাসকে ইতিহাস বলা হয়েছে যেটি আসলে ইতিহাস না। ভারতীয় আখ্যান এবং আর্য আখ্যান, আখ্যান মানে কিচ্ছা, আমরা যেগুলো কিচ্ছা বলি, এইগুলোকে ইতিহাস হিসেবে হাজির করা হয়েছে। এমন সব কথা বলা হয়েছে যে এখন এগুলো আমাদের অভ্যাস হয়ে গেছে, কিন্তু আমরা যখন প্রথম শুনেছি তখন মনে হয়েছে যে এটা কী করে সম্ভব। বানর মানুষের মতো কথা বলে, পাহাড় এক জায়গা থেকে আরেক জায়গায় হেঁটে চলে যায়, কিন্তু আমরা এগুলো পড়তে পড়তে আমাদের কাছে এগুলো স্বাভাবিক হয়ে গেছে। সেগুলোকে ওরা ইতিহাস হিসেবে চালিয়ে দিয়েছে। প্রত্যেকটা ইতিহাস বই যখন তোমরা খুলে দেখবা, প্রথমেই বলবে আরণ্যক উপনিষদে বলা হয়েছে বাংলা আর্যদের দখলে ছিল, কাজেই বাংলা আর্যদের দখলে ছিল। এখন আরণ্যক উপনিষদ নাম শুনে ওই নাম তো তোমার অপরিচিত, তুমি তো জানো না আসলে এই নামে কোনো বইপত্র নাই, এটা একটা রেফারেন্স। রামায়ণে বলা হয়েছে এটা এই ছিল। এখন আমাদের দেশে অধিকাংশ মানুষ, অধিকাংশ লেখক এবং অধিকাংশ বুদ্ধিজীবী এবং শিক্ষক পড়াশোনা করতে তাদের খুব আগ্রহ নাই। ফলে এই যে রামায়ণের রেফারেন্স দিচ্ছে, সে একদিন খোঁজ নিয়ে দেখে না যে রামায়ণের বয়স কত। রামায়ণের সবচেয়ে পুরনো কপি পুনেতে আছে, আমার দেখার সৌভাগ্য হয়েছে, যেহেতু আমার খুব আগ্রহ, ফলে এগুলো আমি ঘুরে ঘুরে দেখেছি। সবচেয়ে পুরনো কপিটা হচ্ছে 1200 শতকের, তার মানে 800 বছরের পুরনো। আমার চর্যাপদ তার চেয়ে বেশি পুরনো, বাংলার যে নমুনা। অথচ এই 800 বছরের পুরনো বইকে এরা বলছে 5000 বছরের পুরনো। তুমি দেখবা যে তুমি নেটে সার্চ দাও, বলবে রামায়ণ 5000 বছরের পুরনো, অথচ সবচেয়ে পুরনো টেক্সট হচ্ছে 800 বছরের। পুনেতে হচ্ছে বন্দেরকার রিসার্চ ইনস্টিটিউটে এটা কপিটা আছে। এটা হচ্ছে নেপালে পাওয়া গিয়েছিল, তালপাতায় লেখা। এইটা হচ্ছে ওল্ডেস্ট ভার্সন অফ দি রামায়ণ। ওল্ডেস্ট ভার্সনের রামায়ণকে 800 বছরের পুরনো না বলে বলছে 5000 বছরের পুরনো, এবং এই রামায়ণের রেফারেন্স দিয়ে বলতেছে যেহেতু রামায়ণে এটা লেখা আছে, কাজেই 5000 বছর আগে বাংলাদেশ আর্যদের দখলে ছিল। এখন তুমি দেখো দলিলটা 800 বছরের পুরনো, আর তুমি সেই দলিলের রেফারেন্স দিয়ে বলতেছো 5000 বছর আগে বাংলাদেশ আর্যদের দখলে ছিল। এই যে জ্ঞান, এই যে বয়ান, এই যে সাংস্কৃতিক বিস্তার যেটা তৈরি হয়েছিল বাংলাদেশে, এইটি আজ পর্যন্ত কেউ প্রটেস্ট করে নাই আমাদের জন্ম হওয়ার আগে পর্যন্ত। এবং আমি যতদূর জানি এটা প্রথম সূচনা করেছি আমি। এখন অনেকে এটা নিয়ে কথা বলছে। আমাদের অনুজ যারা আছে, যেমন মোহাম্মদ আজম, সে লেখালেখি করছে এগুলো নিয়ে। মোহাম্মদ আজম 4-5 বছরের পরে আরও অনেকে করছে। এটা আরও 100 বছর আগেই প্রচেষ্টা হওয়ার দরকার ছিল, কিন্তু তখন যেহেতু বললাম যে অর্থনৈতিকভাবে এবং ক্ষমতার দিক থেকে মুসলমানরা বাইরে ছিল, সেটা সে করতে পারে নাই। যাই হোক, এই ব্রিটিশ উপনিবেশ এই জিনিসটা দিয়েছে যে বাই প্রোডাক্ট হিসাবে। ব্রিটিশদের শেল্টারে ছিল হচ্ছে হিন্দুরা, শেল্টারে থেকে ব্রিটিশদের উচ্ছিষ্ট খেয়ে এরাও বড়লোক হয়েছে, জমিদারি নিয়েছে। যে আগের দিন হয়তো ছিল রাস্তার গোমস্তা, লবণের ব্যবসা করত,
সে পরের দিন জমিদার হয়েছে। সে তখন সে বড় চেয়ারে বসে থাকে এবং সে যে বিল্ডিং বানিয়ে যায় আমরা সেটা দেখতে যাই, গিয়ে বলি যে আমাদের ওই কী বলে একটু আগে যেটা বললাম মুক্তাগাছা জমিদার বাড়ি দেখতে চাই, কিন্তু ও হয়তো লবণের ব্যবসায়ী ছিল, লবণের ব্যবসা করে সে টাকা জমিয়েছে। আমরা ইতিহাস জানি না, না জানার কারণে এটা হয়েছে। তো এই যে বাই প্রোডাক্ট হিসেবে এই ঘটনাটা ঘটে, এরা সাংস্কৃতিকভাবে আমাদের উপর একটা প্রভাব বিস্তার করে এই মিথ্যা ইতিহাসের মাধ্যমে। এই ইতিহাস যুগের পর যুগ লেখা হয়। একটা মিথ্যা কথা যদি যুগের পর যুগ লেখা হয়, ধরা যাক এই লাইব্রেরিতে যদি তুমি বই খুঁজতে যাও, তুমি গিয়ে দেখলা রমেশচন্দ্র মজুমদারের বই, তুমি রমেশচন্দ্র মজুমদারের, তুমি মফিজউদ্দিনের বই দেখলা, উনি হয়তো ইউনিভার্সিটির একজন বড় শিক্ষক, অনেক ডক্টরেট মর্কারেট লাগানো, দেখে তুমি মনে করলে এত ডিগ্রি যেহেতু নিশ্চয়ই খুব জ্ঞানী মানুষ হবে, তো ওনার বইটা পড়ি। তো উনি তো রমেশচন্দ্রের বই থেকে নিয়েছেন, উনি তো নিজে পড়াশোনা জানেন না। রমেশচন্দ্র পর্যন্ত তুমি গেলা, তুমি গিয়ে দেখলা যে রমেশচন্দ্র একই কথা লেখা। তুমি আরও গেলা রাখালদার বন্দ্যোপাধ্যায় গেলা, 1917 সালে বেরিয়েছে। তারপরে আরও গেলা রজনীকান্ত সেন পর্যন্ত গেলা, 1901 পর্যন্ত। এই 4-5 বার যাওয়ার পর তোমার এক পর্যায়ে কিন্তু তুমি হাল ছেড়ে দিবা, তোমার মনে হবে যে ঘটনা মনে হয় সত্যি। কিন্তু এই মিথ্যার সূচনা যে আরও আগে হয়েছে 1874 সালে কিংবা তারও আগে বঙ্কিমচন্দ্রের হাতে, সেই পর্যন্ত কেউ কষ্ট করে যেতে রাজি না। কিংবা আরও পিছনে 1200 শতকে লেখা বই, 1100 শতকে লেখা বই তো এখন পাওয়া যাচ্ছে, আমি সেগুলোই তো পড়তে পারি। আমি তো সেকেন্ডারি সোর্স থেকে আমার পড়ার দরকার নেই, প্রাইমারি সোর্সে আমি ব্যবহার করতে পারি, মূল কথা যেখানে আছে সেটাই আমি ইউজ করতে পারি। কিন্তু সেটা এদেশের মানুষ, এদেশের শিক্ষাবিদরা এটা করেন না। এর ফলে এই যে জিনিসটা ঘটেছে তারা সেটা বুঝতে পারেন না। ফলে ব্রিটিশের আধিপত্য এবং জ্ঞানকে যেমন বড় বলে আমার কাছে হাজির করেছে এবং আমি সেটা মেনে নিয়েছি শিক্ষা ব্যবস্থার কারণে। একইভাবে কলিকাতা কেন্দ্রিক যে বুদ্ধিবৃত্তিক শ্রেণী, সে তাদের বয়ানটাকেও আমাদের মধ্যে ছড়িয়ে দিতে পেরেছে। তার মানে এইটা বাংলাদেশে একটা বেসিনের মতো, মানে জ্ঞান একজনে ঢেলে দিচ্ছে, সেটা জমা হচ্ছে, আর একজন জ্ঞানের বদলে থুতু ঢেলে দিচ্ছে, সেটাও জমা হচ্ছে, আরেকজনে ময়লা ঢেলে দিচ্ছে, সেটা আমি জ্ঞান হিসেবে নিচ্ছি। এটা একটা বেসিনের মতো হয়েছিল এই 100-150 বছর ধরে। এর মধ্য দিয়েই এই ব্রিটিশ শোষণের যে ইতিহাস, সেটার সূচনার দুইটা দিক আমি বললাম। একটা হচ্ছে যে কলিকাতা কেন্দ্রিক হিন্দুত্ববাদী আখ্যান যে আমাদের উপর চেপে বসেছে, তার মধ্যে দুইটা অত্যন্ত জরুরি। একটা হচ্ছে যে নিম্ন শ্রেণী হিন্দু থেকে মুসলমান হওয়া, যেটা অত্যন্ত ডাহা মিথ্যা কথা, আর একটা ভাষার কথাটা যেটা বললাম। 3 নম্বর, যে সংস্কৃতিকে বাঙালি সংস্কৃতি বলে হাজির করা হয়, এটা একটা মিথ্যা, পরিপূর্ণভাবে মিথ্যা। যেমন আমার কাছে একজন আদর্শ বাঙালির চেহারা কীরকম, তোমরা যদি কেউ আমার সাথে ফেসবুকে থেকে থাকো, আমি জানি না কেউ আছো কি না, 22 সালে আমি একটা ছবি দিয়েছিলাম। আদর্শ বাঙালি হচ্ছে একটা লোক, পানখুর, দাঁড়িয়ে আছে, বাবরি চুল। এটা হচ্ছে আমাদের সিলসিলা 1000 বছরের পুরনো। বাবরি লম্বা চুল, দাঁড়িয়ে রাখে সে, এবং ধান কেটে কাস্তায় হাতে আসতেছে। এটা আমি ছবি দিয়েছিলাম যে একজন আদর্শ বাঙালির চেহারা। আসলে এটাই একজন আদর্শ বাঙালির চেহারা। এর বাইরে যা আছে সেগুলো মিথ্যা কথা। তোমরা শুনলে খুব অবাক হবা যে পশ্চিমবঙ্গের লোকেরা বাঙালি হয়েছে 500 বছর আগে। কিভাবে হয়েছে? শামসুদ্দিন ইলিয়াসা এই বাংলাদেশ দখল করে ফেলে। দিল্লির যে তাবেদার গভর্নমেন্ট ছিল তাকে হটিয়ে দিয়ে শামসুদ্দিন ইলিয়াসা বাংলাদেশ দখল করে ফেলে। শামসুদ্দিন ইলিয়াসা বরিশালের দক্ষিণবঙ্গের মানুষ। বাংলাদেশ দখল করে সে পশ্চিমবঙ্গ দখল করে ফেলে এবং সে বুদ্ধিমান ছিল। সে চিন্তা করেছে যে এই গোটা জাতিকে যদি আমি একসাথে করতে না পারি, তো দিল্লির সাথে যুদ্ধ করে আমি টিকতে পারবো না। সে গিয়ে এই সবাইকে একসাথে করেছে, করে পশ্চিমবঙ্গের লোকদেরকে বলছে তুমিও বাঙালি। এই হচ্ছে পশ্চিমবঙ্গের লোকেদের বাঙালি হওয়ার ইতিহাস। মূলত বাঙালি হচ্ছে এই মধ্য বাংলার মানুষ। চিটাঙ্গের লোককে বলছে বাঙালি, আসামের লোকদেরকে বলছে বাঙালি, বলে বাংলা নামে একটা বিশাল সাম্রাজ্য সে গড়ে তুলেছে শামসুদ্দিন ইলিয়াস। আজকে বাঙালি সংস্কৃতি, বাঙালির বয়ান তৈরি করে হচ্ছে পশ্চিমবঙ্গে। এটা খুবই খুবই একটা মূর্খতার পরিচয় এদেশের মানুষ দিচ্ছে বলেই সেটা তার পক্ষে সম্ভব হচ্ছে। এখানকার অনেক হিন্দু বয়ানকে বাঙালি বয়ান হিসেবে হাজির করা হয়েছে, যেটা একেবারে একটা গর্হিত অন্যায় কাজ এরা করেছে আমাদের ইতিহাসে যেটা আছে। তো এতদিন প্রতিবাদ হয়নি বলে আমরা সেটা বুঝতে পারিনি, কিন্তু এইটাই হচ্ছে ব্রিটিশ শোষণের বাই প্রোডাক্ট হিসেবে আমাদের উপর চেপে বসেছে। এই নয়া উপনিবেশবাদ এই বিষয়গুলোকে আরও বেশি প্যাট্রোনাইজ করছে। কিভাবে করছে সেটা আমরা বলি। নয়া উপনিবেশবাদ কি? নয়া উপনিবেশবাদ হচ্ছে একটা ধারণা, এটা 60-এর দশকে প্রথম, বিশেষত কওমে নক্রুমা, তোমরা নাম শুনেছো কিনা আমি জানি না। কওমে নক্রুমা উনি একজন স্টেটসম্যান এবং লেখকও। গোটা একটা বই আছে, খুব বিখ্যাত একটা বই, সেটা হচ্ছে যে নিউ কলোনিয়ালিজম, দি লাস্ট স্টেজ অফ ইম্পেরিয়ালিজম, মানে সাম্রাজ্যবাদের সর্বশেষ স্তর হচ্ছে নিউ কলোনিয়ালিজম। সেটা কি? সেটা হচ্ছে কলোনির শিক্ষা
কলোনির অভ্যাস, কলোনির দর্শন, কলোনির মূল্যবোধ এবং কলোনির বয়ান গ্রহণ করার কারণে একটা জাতি যখন কলোনির প্রতি অনুরক্ত হয়ে থাকে, তখন সেই কলোনি এখানে শাসন না করেও এখানকার সমস্ত অর্থনৈতিক শোষণ সে করে নিয়ে যেতে পারে। এখানে সে পণ্য চালান করে, এখানকার মানুষকে পরামর্শ দেয়, এখানকার মানুষ দৌড়ে গিয়ে তার কাছে যায়, কারণ যেহেতু সে মানসিকভাবে তার প্রতি অনুরক্ত হয়ে আছে। এখানে সমস্যা হলে সেখানকার লোককে ডেকে নিয়ে আসে, তুমি মীমাংসা করে দাও। আমাদের দেশে যেটা হয়, পলিটিক্যাল দলগুলো যখন ক্র্যাশ করে তখন বাইরে থেকে লোক ডেকে নিয়ে আসে, কোত্থেকে, ইউরোপ থেকে কিংবা আমেরিকা থেকে নিয়ে আসে। এইটাকে উনি বলেছেন নিউ কলোনিয়ালিজম। নিউ কলোনিয়ালিজম অত্যন্ত ভয়ঙ্কর, কারণ হচ্ছে এখানে সেনাবাহিনী রাখতে হয় না, এখানে সরকার রাখতে হয় না, ব্রিটেনে থেকে কিংবা প্যারিসে থেকে কিংবা আমেরিকায় বসে থেকেই এই দেশকে চালাতে পারে, যেটা মনের দিক থেকে কলোনিয়াল প্রভাব এখনো ধরে রাখার কারণে সূচিত হয়। আরেকটা লোক খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ফ্রান্স ফানো। ফানোর নাম তোমরা নিশ্চয়ই শুনেছ। এরা হচ্ছে এগুলো নিয়ে লিখতে থাকেন। এটাকে ব্যাপক আকারে তত্ত্ব আকারে নিয়ে আসেন হচ্ছে এডওয়ার্ড ডব্লিউ সাইদ। নিউ কলোনিয়াল আসপেক্টগুলো কি, নিউ কলোনি কীভাবে মানুষকে শোষণ করে, কীভাবে মানুষের ধারণাকে পাল্টে দেয়, কীভাবে মানুষের মনকে ভেঙে ফেলে, কীভাবে তার বিশ্বাস এবং আচারকে একটা নির্দিষ্ট কলোনিমুখী করে। এই জিনিসগুলো তিনি অন্তত 2-3টা বইয়ে খুব চমৎকারভাবে দিয়েছেন। একটা হচ্ছে কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজম, আর একটা হচ্ছে ওরিয়েন্টালিজম। ওরিয়েন্টালিজমটা আমি অনুবাদ করেছি, তোমরা হয়তো অনেকে দেখেছো। কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজমের অনুবাদ আমি করতে পারিনি। আমি আরেকটা বইয়ের অনুবাদ করেছি, কাভারিং ইসলাম, সেটার বিষয় একটু ডিফারেন্ট। তো এইখানে দেখানো হয়েছে যে নয়া উপনিবেশবাদ কত ভয়ঙ্কর, এবং নয়া উপনিবেশবাদে সংস্কৃতি খুবই গুরুত্বপূর্ণ একটা হাতিয়ার। বিশেষত সংস্কৃতি এবং দর্শন, শিক্ষা, তাবৎ অর্থে শিক্ষা সংস্কৃতি গুরুত্বপূর্ণ হাতিয়ার, এবং শিক্ষা সংস্কৃতির আধিপত্য দিয়েই নয়া উপনিবেশবাদ চালিয়ে রাখা হয়। ব্রিটেন থেকে সে সিলেবাস দেয় আমার ছেলেরা কি পড়বে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিলেবাস অ্যালাইন করে অক্সফোর্ড ইউনিভার্সিটির সাথে, যাতে ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা অক্সফোর্ডে গিয়ে পড়তে পারে। এটাই তোমাদের জানা আছে কিনা আমি জানি না। প্রাইভেট ইউনিভার্সিটিগুলো বিদেশি নাম করা ইউনিভার্সিটির সাথে অ্যালাইন করে সিলেবাস দিতে বাধ্য হয়, কারণ না হলে ওরা নেবে না ওইখানে। এই নয়া উপনিবেশের হাতিয়ারগুলা, সম্পর্কগুলো এইভাবে তৈরি হয়। এবং সে এই জিনিস পরে ওইখানে যখন যায়, পরে যাওয়ার আগেই তার মন ওই দেশকে শ্রেষ্ঠ, ওই দেশের মানুষকে শ্রেষ্ঠ, ওই দেশের সমস্ত কিছুকে পৃথিবীর সেরা হিসেবে গ্রহণ করে তারপরে ওখানে এসে যায়। এটা নয়া উপনিবেশবাদের ফসল। ফলে আমাদের যে জীবনাচার, সংস্কৃতি চর্চার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই নয়া উপনিবেশবাদকে ফেস করা। এটা কিভাবে ফেস করবা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, খুবই গুরুত্বপূর্ণ। এটা যে এই নয়া উপনিবেশী যে বয়ানের যে প্রভাব আমার উপর রয়ে গেছে, এবং নয়া উপনিবেশের 2টা রূপ, একটা হলো ইউরোপীয়, আর একটা হচ্ছে কলিকাতার মধ্যবিত্ত শ্রেণীর তৈরি বয়ানের যে প্রভাব। এই 2 রূপ যে আমার উপর রয়ে গেছে, এই মিথ্যাচার যে আমাকে ভিন্ন মানুষে পরিণত করেছে, আমাকে মেরুদণ্ডহীন মানুষে পরিণত করেছে, এবং আমার ভাষা যে চিরতরে ধ্বংস হয়ে গেছে, তাহলে সেটা আমি কিভাবে ফেস করব? সংস্কৃতির রূপান্তরের এই চ্যালেঞ্জ আমি কিভাবে ফেস করব? প্রথম গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে সংস্কৃতির রূপান্তর শুরু হয়েছে ওই কলিকাতা থেকেই শুরু হয়েছে। কারণ আমাদের এই সমাজটা ছিল ট্রানজিশনাল একটা টাইম। ব্রিটিশরা ফোর্ট উইলিয়াম কলেজ 1801 সালে চালু করে। এটার আগের যে সমাজ জীবন এবং পরের যে সমাজ জীবন, 2টার মধ্যে একটা গুরুতর পার্থক্য আছে। আগের সমাজ জীবন ছিল হচ্ছে কি বলে, অনুকেন্দ্রিক। একটা অনু তৈরি হতো, 2টা 3টা 5টা 7টা গ্রাম নিয়ে একটা তালুক ছিল। ফলে এইখানে একটা কমিউনিটি ছিল, আর একটু দূরে আর একটা কমিউনিটি ছিল। এইভাবে সারা দেশে অসংখ্য কমিউনিটি ছিল, একটা থেকে আরেকটা যুক্ত ছিল, আবার বিচ্ছিন্নও ছিল। এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছতে সারাদিন চলে যেত, এবং সংশ্লেষ এই জিনিসটা ছিল না। ব্রিটিশরা আসার পর যেটা হলো, সেটা হচ্ছে সারা দেশকে এমনভাবে যুক্ত করলো যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়াও সহজ হলো, আর বইয়ের মধ্য দিয়ে একটা যোগাযোগের রাস্তা তৈরি হলো। কারণ সারা দেশের মানুষ একই বই পড়তো, প্রত্যেকটা স্কুলে একই বই পড়ানো হতো, কিন্তু আগে এটা ছিল না। ফলে এর মধ্য দিয়ে যেটা হলো সেটা হচ্ছে এদের কাজটা খুব সহজ হয়ে গেল। দর্শন বলো, মিথ্যা বয়ান বলো, মিথ্যা ইতিহাস বলো, ছড়িয়ে দেওয়াটা ওদের জন্য সহজ হয়ে গেল। একটা বই ছাপা, চেপে স্কুলগুলোকে বলা যে তুমি এই বই পড়াবা, নাহলে তোমাকে সার্টিফিকেট দিব না। কারণ সার্টিফিকেট দেওয়ার একটা সিস্টেম চালু হলো, এর আগে সার্টিফিকেট দেওয়ার সিস্টেম ছিল না। সেটা দিয়ে ভাষা ধ্বংস করা হলো।
এবং এর মধ্য দিয়ে বইপত্রে যখন বলা হলো, ছড়িয়ে পড়তে শুরু করলো, তখনই প্রশ্ন উঠলো যে তাহলে আমার ইতিহাস কি, আমার ভাষার ইতিহাস কি। ইতিহাসের ধারণাটা ওই সময়েই বাংলাদেশে জন্ম নেয়। আসলে সারা পৃথিবীতে ইতিহাসের ধারণা হচ্ছে লেখা ছাপা বইপত্র শুরু হওয়ার পরে। এর আগে ইতিহাস এভাবে চর্চা হতো না। ইতিহাসটা কি, এর আগে শুধু ইতিহাস ছিল রাজনৈতিক ইতিহাস, সামাজিক ইতিহাস, কিন্তু এরপরে যে ইতিহাস হলো সঙ্গীতের ইতিহাস, সাহিত্যের ইতিহাস, ভাষার ইতিহাস, রসায়ন শাস্ত্রের ইতিহাস, প্রত্যেকটা বিষয়ের একটা ধারাবাহিক বিবরণের প্রক্রিয়া শুরু হলো ওই সময়ে। তাহলে বাঙালির জীবনাচারের একটা ইতিহাস তৈরি হলো, যে মিথ্যা ইতিহাস, যেটি হচ্ছে কলিকাতার মানুষের যে জীবনাচার, সেটাকে বাঙালির জীবনাচার হিসেবে প্রচার করা হলো। ওই উচ্চবিত্ত মানুষ যারা একসময় নিম্নবিত্তে ছিল, তারা কলিকাতা কেন্দ্রিক জীবনাচার পালন করার জন্য একটা উচ্চবিত্তের জায়গায় গিয়ে জায়গা নিল, এবং ওদের যে জীবনাচার সেইটাকে বলা হলো যে এটি হচ্ছে বাঙালি সংস্কৃতি। যেহেতু পত্রিকা তাদের হাতে, বইপত্র তাদের হাতে, স্কুল টেক্সট বুক বোর্ড তাদের হাতে, এমনকি সিলেবাস নিরূপণের কাজও ছিল তাদের হাতে, প্রিন্ট মিডিয়া ছিল তাদের হাতে, অনেক পত্রিকা বেরোতো তখন। ফলে এই কথাগুলাই তারা ছড়িয়ে দিতে পারলো যে এই হচ্ছে বাঙালির সংস্কৃতি। এই সময়ে একটা ঘটনা একটা বৈরী প্রভাব ফেলে, সেটা হচ্ছে যে এই দেশের মানুষ তখন ছিল হচ্ছে 70% মুসলমান, এখন তো প্রায় 95%। তখন সারা বাংলায়, মানে সেই বিহার টিহার থেকে শুরু করে বাংলাদেশে 70% ছিল মুসলিম, 30% ছিল হিন্দু। এই 70% মুসলিমদের নেতৃত্বে ছিল হচ্ছে উত্তর ভারতীয় মুসলমান। খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য। যেমন নবাব আহসানুল্লাহরা, সলিমুল্লাহরা, উত্তর ভারতীয় মুসলমানরা ছিল এইখানকার নেতৃত্বে। অল্প কিছু লোক ছিল জমিদার টমিদার, কিন্তু এরা খুব বেশি প্রভাব রাখতে পারতো না। যেমন টাঙ্গেলের পন্নী পরিবার, তারপরে হচ্ছে ভাটি বাংলায় বেশ কয়েকজন, এরা ছিল হচ্ছে লোকাল বাঙালি, আদি বাঙালি, ইসাকার ফ্যামিলি, এরা আদি বাঙালি। কিন্তু এরা সমাজে এতটা প্রভাব বিস্তার করতে পারতো না যতটা পারতো উত্তর ভারতীয়রা। ফলে উত্তর ভারতীয়রা ছিল উর্দুভাষী, বাংলা ভাষার প্রতি তাদের কোনো টান ছিল না, বাংলাদেশের প্রতি তাদের কোনো দরদ ছিল না। এরা বললো যে তোদের তো এসব স্কুলে পড়ার দরকার নাই, এখানে রামায়ণ পড়াচ্ছে, পড়বি কেন, তুই আরবি পড়, এবং তুই আমি যা বলি সেটা পড়, এবং আমার কথায় চল। এই যে কন্ট্রাডিকশন তৈরি হলো, অর্থাৎ যে জিনিসটা ওরা চাপিয়ে দিল সেটার বিরুদ্ধে ফাইট না করে সেটা থেকে সরে আসলো। জিনিসটা এরকম যে এই ক্লাসরুমে আমরা কথা বলছি, 10-12টা লোক ঢুকে গেল, ঢুকে যাওয়ার সাথে সাথে তোমরা চিন্তা করলো যে 10-12 জন হিন্দু ঢুকেছে, কাজে এখানে থাকা ঠিক হবে না, তা আমরা সবাই বেরিয়ে গেলাম। এই ভয়ঙ্কর ঘটনাটা বাংলাদেশের মানুষ করেছে। তাদের যেটা করা দরকার ছিল, এদের সাথে ফাইট করে এদেরকে বের করে দেওয়া দরকার ছিল, নিজেরাই বের হয়ে গেছে। ফলে তার যে ইতিহাস থেকে বের বলছে, তুমি যেহেতু ইতিহাস এরকম বলছো, কাজে আমি বাঙালি না, আমি কিন্তু চলে যাব। এই এক্স্যাক্টলি এই ঘটনাটাই ঘটেছে। যখন সেই বয়ান তৈরি করেছে, সে একবার বলে না যে তুমি তো মিথ্যা কথা বলছো, এটা না, আমি যা বলি এটাই হচ্ছে আমার জীবনাচার, এটা হচ্ছে বাংলাদেশের মানুষের জীবনাচার। এটা না করে সে মনে করেছে ও যা বলেছে কলিকাতা থেকে এটা হচ্ছে সত্যি, কাজে যেহেতু এটা সত্যি, কাজে আমার সমস্ত লেবাসে আমি চেঞ্জ করে ফেলবো, আমি আমার পরিচয় ত্যাগ করব, আমি বার্মিজ হয়ে যাব, অথবা আমি আরাবিয়ান হয়ে যাব, অথবা আমি মঙ্গল হয়ে যাব। খুবই একটা স্টুপিড কাজ করেছে ওই সময়। ওই ফাইটটা ওরা করে নাই। সংস্কৃতির রূপান্তরটা এই জন্যই সম্ভব হয়েছে যে এখানকার মানুষ ছিল একেবারেই নিষ্ক্রিয়, এই প্রতিবাদটা করে নাই, এই লড়াইটা সে করে নাই সংস্কৃতির জায়গায়। উচিত ছিল তার সংস্কৃতির লড়াইটা করা, কিন্তু যেহেতু উত্তর ভারতীয় নেতারা এইখানকার মানুষের নেতৃত্ব দিতেন, তারা তাদেরকে নানাভাবে ভিন্ন রাস্তায় পরিচালনা করার কারণে এই দেশের মানুষ তার নিজের মাটির উপর দাঁড়িয়ে, তার জীবনাচারের উপর দাঁড়িয়ে, তার অভিজ্ঞতার জোরে এই সংগ্রামটা সে করতে পারে না। ফলে সংস্কৃতির যে রূপান্তর আমরা এখন দেখছি, সংস্কৃতি যে দাড়িওয়ালা লোকটি, যার বাবরি চুল আছে, লম্বা দাড়ি আছে, লম্বা না এলোমেলো দাড়ি আছে, সে যা করে সেটা হচ্ছে বাঙালির সংস্কৃতি। এর বাইরে বাঙালির কোনো সংস্কৃতি নেই। আমার সম্পর্কে আমি যেসব জায়গায় কথা বলি, মানুষ নিশ্চয়ই, তোমরা আমাকে নিয়ে এসছো, আমাকে মনে করেছো গুরুত্বপূর্ণ কথা বলি আমি। এখন আমি এমন এক কথা বলবো, হয়তো তোমাদের মধ্যেও জনপ্রিয় হবো, কিন্তু তবুও আমি বলবো, এটা আমার বলা হচ্ছে আমার দায়িত্ব। সেটা হচ্ছে এই লোকটা যেসব কাজ করে, শুনো, সে সারাদিন কাজ করে, সে মিথ্যা কথা বলে, সত্য কথা বলে, কিন্তু এমন মিথ্যা কথা বলে না যাতে মানুষের মহা ক্ষতি হয়। বাঙালির মূল ক্যারেক্টারিস্টিকগুলো আমি যেভাবে চিনেছি, সে খুব হচ্ছে অতিথিপরায়ণ। কেউ বেড়াতে আসলে তার মেহমানদারি করতে সে ভালোবাসে, সে প্রতিবেশীকে ভালোবাসে,
সে দাঁড়িয়ে রেখেছে, সারাদিন কাজ করার পর গোসল করে এসে সে নামাজ পড়ে এবং সে আজান দেয়, এবং সবচেয়ে খারাপ কাজটা যেটা করে এরপরে গিয়ে সে গাঁজা খায় এবং গান গায়, তারপর সন্ধ্যাবেলায় সে ঘুমায় এবং মানুষের উপকার করে। এই হচ্ছে বাঙালির সংস্কৃতি। সে ঈদের সময় আনন্দ ফুর্তি করে, সে রোজাটাকে আনন্দ হিসাবে নেয়, শেষ রাত্রে উঠে এসে খুব উল্লাস করে তারা সেহরি খায়। এটা আমার নিজের চোখে দেখা, সারা গ্রাম জেগে যেত এবং ইফতারের সময় সারা গ্রাম জুড়ে একটা উৎসব হতো। সবাই বরাতের সময় সে উৎসব করে এবং অন্য কারোর জন্য ক্ষতির কোনো কারণ হয় না। তার পাশের হিন্দুকে সে মারতে যায় না, সে তার হিন্দুর মতো সে যা করার সেটা সে করে। এই হচ্ছে বাঙালির কালচার, এর বাইরে বাঙালির কোনো কালচার নেই। কিন্তু আজকে এই মোমবাতি, এই প্রসেশন, এই মঙ্গল সন্ধ্যা, এগুলো সমস্তগুলোই হচ্ছে আমদানি করা এবং এগুলো ধর্মীয় এলিমেন্ট আমদানি করে বাঙালির সংস্কৃতিকে এমন একটা কলসের জায়গায় নেওয়া হয়েছে যেখানে দুইটা জাতিকে দুই ভাগে ভাগ করা যায়। ভাগ দুইটা কি? একটা ভাগ হচ্ছে এই যে তার নিজের স্বকীয়তা জানে, আমার মতো মানুষ, আমি যেটা মনে করছি জানি, হয়তো আমার জানা ভুল থাকতে পারে, কিন্তু আমি এখনও মনে করছি যে আমি জানি, সঠিকভাবে জানি। আমার মতো মানুষ যারা আছে তারা হচ্ছে নিজের স্বকীয়তা জানে, নিজের জীবনাচারকে সে বাঙালির সংস্কৃতি মনে করে। আরেকটা হচ্ছে যারা নিজেদেরকে খুবই শিক্ষিত মানুষ মনে করে, এবং যারা মনে করে যে রবীন্দ্রনাথের গান না শুনলে নিশ্চয়ই আমি অসংস্কৃতিবান হয়ে যাব। এটা মনে করে যে রবীন্দ্রনাথের গান যদি আমি না শুনি তাহলে নিশ্চয়ই মানুষ আমাকে আনকালচার্ড মনে করবে, এবং সে রবীন্দ্রনাথের গান শুনে এবং সে মোমবাতি জ্বালায় এবং সে প্রসেশনের শিকার হয়। আমি যাদেরকে বলি হচ্ছে কালচারাল গোলাম, সংস্কৃতির গোলাম, জীবনাচারের গোলাম যাদেরকে বলি, এরা এই গোলামের থেকে বেরোতে পারে নাই। তো এই যে সাংস্কৃতিক সংঘাত, এটি আমাদের দেশে একটা চরম আকার ধারণ করেছে। আজকে কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি দাঁড়িয়ে এই কথাগুলো বলতে পারতাম না যদি না 24শে আগস্ট তোমাদের মতো মানুষেরা এই পরিবর্তনটা না আনত। আমি 30 বছর ধরে ভিত্তিমূল নিয়ে কাজ করেছি। আজকে যারা তোমরা আমার বই পড়েছো তোমরা জানো যে আমি যে গোপনে কাজটা করেছি, মানুষের মাথা মগজ চেঞ্জ করার চেষ্টা করেছি। কেন? কারণ আমি জানি প্রকাশ্যে কথা বলতে পারবো না, কাজে মগজেই হামলা করি, এবং সেই কাজটাই আমি করেছি। আমি যদি ওরিয়েন্টালিজম অনুবাদ না করতাম তাহলে মানুষ এই জিনিসগুলো বুঝতোই না। কালচারাল রিলেশন কীভাবে হয়, কীভাবে হেজেমনিক রিলেশন তৈরি হয়, কীভাবে মিথ্যা বয়ান, কীভাবে আরেকজনের মস্তক খেয়ে ফেলে, তাহলে আমরা কিন্তু এই জিনিসটা বুঝতে পারতাম না যদি এই ওরিয়েন্টালিজমের অনুবাদ না হতো। তোমরা শুনলে অবাক হবা যে বাংলাদেশে মানুষ ক্রিটিক্যালি চিন্তা করতে পারতো না। বাংলাদেশের মানুষ কি চিন্তা করতো বিশ্বাস করবো না তোমরা। আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি, বাংলাদেশে আমাদেরকে কি পড়ানো হতো? রবীন্দ্রনাথের উপন্যাস চেতনা ও শিল্পরূপ এক ধরনের, নজরুলের উপন্যাস বিদ্রোহের স্বরূপ। মানুষের জীবন যে অনেক বেশি জটিল, এই মডার্ন সময় যে সংস্কৃতিকে হাতিয়ার করে মানুষকে শোষণ করছে, এই জিনিসগুলো তাদের মাথায় ছিল না। এইটার সূচনা হয়েছে ওরিয়েন্টালিজমের অনুবাদের মাধ্যমে। এই একটা তৃপ্তি আমার আছে যে এইটা কাজটা করেছি বলে অনেক লোক ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের দিকে যেতে পেরেছে। এর আগে ক্রিটিক্যাল থিঙ্কিং এখানে ছিল না। ক্রিটিক্যাল থিঙ্কিং যদি না করতাম তাহলে এই সংস্কৃতির রূপান্তরের বিষয়গুলো আমরা বুঝতে পারতাম না। আমরা হেজেমনিক রিলেশন কীভাবে তৈরি হয় সেই জিনিসগুলো বুঝতে পারতাম না। নয়া উপনিবেশবাদকে আমরা বুঝতে পারতাম না। আমরা অতদূর যেতাম না। আমাদের ইতিহাস যে মিথ্যা বয়ানের উপর তৈরি করা হয়েছে সেই জিনিসটা আমরা বুঝতে পারতাম না। আমরা অতদূর চিন্তা করতাম না। আমরা ওই রবীন্দ্রনাথের উপন্যাস চেতনা ও শিল্পরূপের মধ্যে থাকতাম, এর বাইরে আমরা যেতে পারতাম না। একাডেমিক ধ্যান ধারণার মধ্যে থেকে যেতাম। ফলে এই জিনিসগুলা লেখার মধ্য দিয়ে আমি করেছি, যেহেতু প্রকাশ্যে আর কিছু বলা যেত না। ফলে এই লেখার মধ্যে দিয়ে আমি এই কাজগুলো করেছি। সংস্কৃতির যে রূপান্তর এবং চ্যালেঞ্জ সেই জিনিসটা আমি তোমাদের সামনে তুলে ধরেছি, এবং আমি বিশ্বাস করি এই চ্যালেঞ্জ যদি মোকাবেলা করতে হয় তাহলে তোমাকে জীবন দিয়ে মোকাবেলা করতে হবে, শিক্ষা দিয়ে না। মানে যে জীবন তুমি ভোগ করো, যে জীবন তোমার সাথে আছে, যে জীবন তোমার সিলসিলার মধ্যে লাগানো আছে 500-1000 বছর ধরে, সেই জীবনের যে অভিজ্ঞতা, সেই জীবনের যে জীবনাচার, সেই জীবনের যে উপাদান, সেগুলো নিয়েই তুমি যুদ্ধ করতে পারবে। এর বাইরে আর কোনো রাস্তা নাই। যদি সেটাতে যাও তাহলে ওদের মতো একটা বানোয়াট পরিস্থিতিতে পড়ার সম্ভাবনা, খুব সমূহ সম্ভাবনা আছে। ফলে যে জীবন আমি ভোগ করি, যে মাটিতে আমি বেঁচে আছি, সেই মাটির, সেই মানুষের, সেই জনমানুষের যে ভাষা, যে সংস্কৃতি, যে অভ্যাস, যে জীবনাচার, সেগুলি আমাদের ভিত্তি হওয়া উচিত এই চ্যালেঞ্জকে মোকাবেলার জন্যে। এটা হলো এক। আরেকটা হচ্ছে ইতিহাসের মিথ্যা বয়ান, সংস্কৃতির মিথ্যা বয়ান এবং ভাষার যে বয়ান। এই 3 জায়গা থেকে যদি বেরোতে না পারি তা আমরা কখনো এই সাংস্কৃতিক আগ্রাসনকে চ্যালেঞ্জ করতে পারবো না এবং কোনো লড়াই আমরা জিততে পারবো না। আমি ভাষা নিয়ে আমার চিন্তা আছে, আলাদা প্রস্তাব আছে। আমি একটা বিকল্প ভাষার প্রস্তাব করেছি। আমি বলছি যে আমরা যে মুখে যে ভাষায় কথা বলি সেই ভাষায় লিখতে হবে। আমার বইপত্র বাঙালির সংস্কৃতির ইতিহাস চর্চার পথের কাটা বইটা হচ্ছে মুখের ভাষায় লেখা। তোমরা কি কেউ পড়েছো এই বইটা?
কেউ পড়ো নাই? হ্যাঁ, দেখেছো। এটা হচ্ছে মুখের ভাষায় লেখা। আমার কবিতা কেউ পড়েছো? আমার কবিতা পড়েছো কেউ? আমার কবিতা কিন্তু মুখের ভাষায় লেখা। মানে আমাদের এই জনমানুষের যে ভাষা, এই দেশের মানুষের ভাষা যেটা, সেই ভাষাটা হচ্ছে 1000-1200-1500 বছরের পুরনো ভাষা। সেই ভাষায় এসেছে চর্যাপদ থেকে। একদিকে চর্যাপদের মানে স্থানীয় মানুষদের, অস্ট্রিক বাঙালিদের ভাষা, তার সাথে এসে যুক্ত হয়েছে তুর্কি, ফার্সি, আরবি এবং এই যে রাশিয়ান যে 6টা দেশ, এদের ভাষা। এই ভাষার সংমিশ্রণে যে ভাষা গড়ে উঠেছে সেটাই ছিল বাঙালির ভাষা মধ্যযুগ পর্যন্ত। সেই ভাষায় লেখালেখি হতো। ফলে মধ্যযুগের যে কাব্য সাহিত্য এবং মধুসূদনের যে ভাষা, তার মধ্যে দেখবে যে রাত আর দিন পার্থক্য। দুইটা ভাষাকে দুই ভাষা মনে হবে। মধুসূদনের ভাষাকে তোমার মনে হবে বিভাষা। বিভাষা তোর নামটা শুনেছ? বিভাষা মানে হচ্ছে অন্যের ভাষা, অন্য জাতের ভাষা। ফলে এই যে প্রমিত বাংলা যেটা আমরা ব্যবহার করি, এই দেশের 99% মানুষ এই ভাষায় কথা বলে না, এই ভাষা বুঝতে পারে না এবং এই ভাষা তার ভাষা না। সবচেয়ে বড় বিপদ হচ্ছে এই ভাষায় যেসব উপমা, উৎপ্রেক্ষা, প্রবাদ বাক্য ব্যবহার করা হয় সেটা আমার বাস্তব জীবনের সাথে সম্পর্কিত না। ফলে দুইটা ঘটনা ঘটছে। ভাষা হচ্ছে একটা জীবন্ত সত্তার সাথে প্রায় জীবন্ত সত্তা হিসেবে বিকাশ লাভ করে। আমি একটা জীবন্ত মানুষ, ভাষা হচ্ছে আমার একটা অংশ। ফলে আমি যেভাবে বদলাই প্রতিদিন, আমার ভাষা সেভাবে বদলায়। কিন্তু যে ভাষা বইয়ের ভাষা, প্রমিত বাংলা, সেইটা কারো জীবনের সাথে লগ্ন না, সেই ভাষা আর বদলায় না। সেই ভাষা আমি বলি আমার রাগ উঠছে, সেই ভাষা বলে আমার গাত্রদাহ হচ্ছে। এমন ভাষা, সেই ভাষা আমার আবেগকে, আমার রাগকে, আমার ভালোবাসাকে, আমার প্রেমকে সেই ভাষা নিতে পারে না। এই জিনিসটা তোমাদের বুঝতে হবে। এক ইতিহাস, এক সংস্কৃতির ইতিহাস, আর একটা হচ্ছে ভাষা। ভাষা নিয়ে আমি চাই যে তোমরা ইয়াং, তোমাদের জীবন সামনে পড়ে আছে, তোমরা খুব গুরুত্বপূর্ণ জায়গায় আছো, অনেকেই ভালো ভালো জায়গায় যাবে। ভাষাটা নিয়ে তোমরা চিন্তা করো। এই ভাষা হচ্ছে হেজেমনিক রিলেশন তৈরি করার জন্য, আধিপত্যশীল সম্পর্ক তৈরি এবং বজায় রাখার জন্য ভাষা হচ্ছে আর একটা মাধ্যম। এই ভাষায় এমন সব প্রবাদ আছে যেটা জানতে হলে তোমাকে হিন্দু মাইথোলজি জানতে হবে। যেমন লেখা, আমরা বলি সাতখণ্ড রামায়ণ পরে সীতা কার বাপ, আছে না এই প্রবাদ বাক্য? ধান বানতে শিবের গীত, হ্যাঁ, তারপরে হাতের লক্ষ্মী পায়ে ঠেলো না। এইসব জিনিসের অর্থ জানতে হলে তো তোমাকে হিন্দু মাইথোলজি জানতে হবে। তোমার তো রামায়ণ পড়তে হবে, তোমার মহাভারত পড়তে হবে, না তুমি বুঝতে পারবে না এটা। তোমার স্বাভাবিক প্রশ্ন উঠবে যে শিব কি। তুমি ছোটবেলা যখন শুনবা, তুমি তোমার বাবার কাছে বলো আব্বু শিব কি, তো উনি ব্যাখ্যা করবেন, কারণ উনিও তো পড়ে আসছেন এখানে। উনি তো ওই যে আধিপত্যশীল সম্পর্কের ভিতর দিয়ে এই পর্যন্ত এসছেন। ফলে ওনার তো এটা মুখস্থ। হয়তো উনি ইসলাম ধর্মের কোনো কিছুই জানে না, কিন্তু ওইটা জানে। ফলে এই ভাষাকে যদি তুমি রিফাইন করতে না পারো, নতুন ভাষাকে যদি তুমি ইন্ট্রোডিউস করতে না পারো, জনমানুষের ভাষাকে যদি তুমি ইন্ট্রোডিউস করতে না পারো, তাহলেও কিন্তু মুক্তি আসবে না। একটা আশার কথা যে 24-এর যে জুলাইয়ে যে আন্দোলন হয়েছিল, সেই ভাষা কিন্তু জনমানুষের ভাষা নিয়ে কথা বলতো। তোমরা খেয়াল করেছো এখানে যেসব কবিতার উদ্ধৃতি দেওয়া হয়েছে বেসিক্যালি নজরুলের, কারণ লড়াই করার যে স্পিরিট নজরুলের কবিতায় থাকে। রবীন্দ্রনাথের গান আমার ভালো লাগে, কবিতা ভালো লাগে, কিন্তু এটা কোনো শক্তি সামর্থ্য দেয় না। ফলে যুদ্ধ করার জন্যে, লড়াই করার জন্যে রবীন্দ্রনাথের গান আমার জন্য খুব একটা উপযোগী ছিল না। ফলে নজরুলকে তারা সামনে এনেছে। আর ভাষা দেখবা যে যেসব চিকা লেখছে, গ্রাফিতি, তার ভাষাগুলো দেখবা, তুমি চেষ্টা করে দেখবা, এই ভাষা হচ্ছে মানুষের মুখের ভাষা। ফলে ওই আন্দোলনের যে অভিপ্সা, যে ইচ্ছা, ওই আন্দোলনের যে ঐকান্তিক আবেগ, সেটাও জনমানুষের ভাষার সাথে সম্পর্কিত। প্রমিত বাংলা থেকে যদি বেরোতে না পারি, তাহলে এই আধিপত্যশীল সম্পর্কের একটা সূত্র কিন্তু থেকে যাবে। আমি 3টা জায়গায় বলেছি, একটা হচ্ছে ইতিহাসের মিথ্যা বয়ান, 2 হচ্ছে সংস্কৃতির মিথ্যা বয়ান, 3 হলো ভাষা। এই 3 জায়গা থেকে যেদিন আমাদের মুক্তি ঘটবে, সেদিন আমাদের প্রকৃত মুক্তি, আমাদের মানসিকতার প্রকৃত মুক্তি সম্পন্ন হবে। এবং যে সংস্কৃতির আধিপত্যের মধ্যে আমরা পড়েছি, সেটাকে প্রকৃত অর্থে চ্যালেঞ্জ করে আমার নিজের জায়গায় ফিরে যাওয়া সম্ভব হবে। তোমরা সবাই ভালো থাকো।